নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজ চিরাচরিত প্রথায় গল্প না বলে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম আপনাদের সঙ্গে একটু গল্প করব বলে। কারণ আপনারা জানেন আজকের গল্পের টপিকটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, বা আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কাম। আজকে আমরা কাম নিয়ে কথা বলতে চলেছি বা কামের গল্প করতে চলেছি। কাম কথাটা ইন্টারেস্টিং কেন বললাম? কারণ সত্যি কাম খুব ইন্টারেস্টিং। কারণ কাম আছে বলেই পৃথিবীর সমস্ত আনন্দ আছে, কাম আছে বলেই সৃষ্টি আছে, কাম আছে বলেই প্রাণ আছে। তাহলে কামটা খারাপ হবে কি করে? কাম অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেটাই কিন্তু এই পৃথিবীটাকে ধরে রেখেছে, এক কথায় বলা যায়। আমরা অন্য কোনো আনন্দ অনুভব করতে পারি বা না পারি, কামের আনন্দ কিন্তু যে কেউ যখন তার আনন্দ যৌবনে উপবিত হয় তখন যে কেউ কামের আনন্দ তার শরীর মন প্রাণ দিয়ে পেতে পারে। এজন্যই কাম এত ইন্টারেস্টিং। আপনারাই ভাবুন না, একজন মুখরা নারী, সব নারী বা সব পুরুষ তো একরকম হয় না। ধরুন একজন মুখরা নারী, অত্যন্ত মুখর, অত্যন্ত প্রবল তার ভাষা, ল্যাঙ্গুয়েজ, তো তবুও পুরুষদের সেই মুখর ভাষাও ভালো লাগে, পুরুষকে তা তৃপ্ত করে, সুখ দেয়। কেন? কারণ নারী পুরুষের মধ্যে কামের আগমন, কাম আছে বলেই ভালো লাগে, ভালো লাগাটা থাকে। আবার ধরুন একটি নারী বা একটি মেয়ে যে একটু অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট, অবলা, আমরা যাকে এক কথায় অবলা বলে থাকি, যে খুব একটা হয়তো কথা বলতে পারে না চট করে, তো সেই মেয়েটির না বলা ভাষাটাও কিন্তু একটি পুরুষের ভালো লাগে। সে বুঝতে চায় মেয়েটিকে। অনেক পুরুষই চায়, বুঝতে চায়। কেন চায়? মেয়েটি তো কথা বলছে না, তবুও কিন্তু ওই পুরুষটি অনুভব করছে সে কি বলতে চাইছে বা কি বলতে পারে। কেন চাইছে? কারণ এখানেও কারণটা কিন্তু কাম। তাহলে কাম খারাপ হবে কি করে? আমরাও অন্য আনন্দ পাই, অনেক সময় না পাই। একটু আগে আমি বলেছি কামের আনন্দটা কিন্তু গোটা পৃথিবীটাকে ধরে রেখেছে। নারী পুরুষের পরস্পরের প্রতি যে আকর্ষণ, অ্যাট্রাকশন, যে আনন্দের অনুভূতি, সেটার মূল কারণই হচ্ছে কিন্তু কাম। কাম না থাকলে এটা পসিবল হতো না। এজন্য কাম গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে টাইটেলে আপনারা দেখেছেন আমি একটি কাব্যগ্রন্থের কথা বলেছি যার নাম হচ্ছে কাম কানন। কাম কানন একটা কাব্যগ্রন্থ যেখানে কিন্তু এই কাম ব্যাপারটাকে খুব একটা খারাপ চোখে না দেখে কামের ভালো দিক, কামের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়েছে। এবং সেখানে অনেক কবির
অনেক ভালো ভালো কবিতা সংগ্রহ করে রাখা হয়েছে, সংগৃহীত হয়েছে। অত্যন্ত সুন্দর একটা বই। আমি তো আপনাদের সামনে পুরো কাব্যগ্রন্থ পড়ে শোনাতে পারি না, তাই মনে হলো ঠিক আছে আজকে একটু গল্পই করা যাক কাব্যগ্রন্থ নিয়ে। কানন কাব্যগ্রন্থ সম্পর্কে আপনাদেরকে বলতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। তো বইটা আমার অন্তত অত্যন্ত ভালো লেগেছে, কারণ সত্যি বইটাতে যেমন বলা হয়েছে যে আমাদের যে ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে আমাদের ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে বাকিগুলো যাই হোক, আপনারাই বলুন তো কামকে কি খুব খারাপ বলা যায়? কারণ অ্যাকচুয়ালি সত্যি তো আমাদের এই যে সৃষ্টি হচ্ছে সেটার মেন কারণ কি? কাম না থাকলে হতো? কাম না থাকলে নারী পুরুষের এই ভালো লাগা, ভালোবাসা আসতো? আমরা যে ভালোবাসা, যে প্রেমকে এত এত প্রাধান্য দিই, মাথায় তুলে রাখি, সেই প্রেমটা আসতো কিভাবে যদি কামই না থাকতো, তাদের মধ্যে এই অ্যাট্রাকশনটা না থাকতো? কামের দরকার আছে। তো সেই জন্যই এই কাব্যগ্রন্থটা অত্যন্ত ভালো লাগলো আমার। প্রাচীনকালে এই কামকে দুষ্ট রিপু বলে ভাবা হতো। সেজন্য আমরা দেখেছি তখনকার চল ছিল যে মনকে প্রাধান্য দিয়ে দেহকে দমন করার রীতি ছিল। আত্মপীড়ন, নিজেকে কষ্ট দেওয়া, এমন সমস্ত সাধনা যেগুলো শরীরকে গুরুত্ব না দেওয়া, শরীরের আনন্দকে গুরুত্ব না দেওয়া, এগুলো ছিল। যিনি সেই সাধনায় উত্তীর্ণ হতেন তিনি অত্যন্ত প্রণম্য ছিলেন তখনকার। হতে পারে ঠিকই, তবে আমরা কিন্তু তার সাথে এটাও দেখেছি যে বড় বড় সাধু সন্ন্যাসী তারাও কিন্তু তাদের উত্তীর্ণ যৌবনে এসেও হয়তো কোনো উর্বশী, আমরা বিভিন্ন কাব্যগ্রন্থে দেখেছি না, বিভিন্ন গ্রন্থে পড়েছি, শুনেছি যে তারাও কিন্তু বিভিন্ন উর্বশী দ্বারা তাদের মধ্যে কামের উপস্থিতি অনুভব করেছেন, বা যেটাকে পদস্খলন বলুন বা স্বাভাবিক কামের আগমন বলুন, তারাও কিন্তু সেটা বুঝেছেন, কামের আয়ত্তে এসেছেন। তখন মনকে গুরুত্ব দেওয়া হতো, শরীরকে নিপীড়নের প্রথা চালু ছিল, তখনকার রীতি। আমরা এগুলো প্রাচীন গ্রন্থে পাই। কিন্তু এই গ্রন্থটি, এই কাম কানন গ্রন্থটি কামেরও শ্রেষ্ঠত্ব তুলে ধরেছে, কামের প্রয়োজনীয়তা। শরীরকে নিপীড়ন না করে এই গ্রন্থে বাদশায়নের কথা বলা হয়েছে, উনি কিভাবে শরীরকে দেখছেন। তো আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই, তাহলে ভালো লাগবে না, আমার সবটা তো মনে নেই কাব্যগ্রন্থ, তা আমি এর একটু পোর্শন আপনাদের সাথে শেয়ার করছি, শুনে দেখুন। এখানে প্রথমে যেটা আমি বললাম, বলা হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বাংলা অভিধানে এই ষড়রিপুকে দুষ্ট প্রবৃত্তি বলে মনে করা হয়েছে। অন্য পঞ্চরিপু বিষয়ে আমার বিবেচনা অভিধান সম্মত, লেখক এখানে বলছেন, কিন্তু কামকে আমি দুষ্ট প্রবৃত্তি বলে ভাবতে পারি না। বাংলা ভাষার বহু শ্রুতিমধুর শব্দের উৎস হচ্ছে কাম, যেমন কামেশ্বর বা কামেশ্বরী, যেখানে কামের সঙ্গে আমাদের ঈশ্বরীরাও যুক্ত হয়েছেন। আমরা পেয়েছি কামদেব, মদন স্বর বিদ্ধ রতি দেবী। বাদশায়ন বিরচিত কামশাস্ত্র, কামের 64 কলা ও রমণের ষোড়শ শয়নভেদ বা রতি বন্ধ জ্ঞান,
প্রাণের উৎস যেখানে কাম, সেখানে আমি কিভাবে তাকে দুষ্ট প্রবৃত্তি বলি? আমার আনন্দ যৌবন লগ্ন শুরুর মুহূর্ত থেকে এই প্রশ্ন আমাকে আন্দোলিত করেছে। আমার প্রাণ, আমার ধ্যান ধাবিত হয়েছে তার পানে। আমি কামের আনন্দ উপলব্ধি করেছি। মনে হয়েছে হয়তো এই কথাটা সানন্দে জানান দেবার জন্যই আমি কবি। অন্যথায় রবি করোজ্জ্বল বাংলা কবিতায় আমার মৌলিকত্ব আর কোথায়? তো এইভাবে এখানে খুব সুন্দরভাবে কামের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়েছে। আর এর যে বিভিন্ন কবিতার সংগ্রহ, তার মধ্যে থেকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, শুনে দেখুন। চুলায় ভাতের বল ঘুরতেছে, ভাত কেন তকা তকা হইয়া যাবা? হোক, আমি থক তকাই খাবো। সারেন, মার পয়ড়া যাইতেছে, ভাত কেন থকা থকা হয়ে যাবা? হোক, তুই আমার কাছে থাক, আমি থকা থকা ভাতই খাবো। দেখুন, এই হচ্ছে অ্যাট্রাকশন। যে অন্নকে আমরা এত গুরুত্ব দিই, আমাদের বাঙালিদের প্রধান খাবার যে ভাত, সেই ভাতটার সাথেও কিন্তু কম্প্রোমাইজ করা হচ্ছে নারী পুরুষের এমনই অ্যাট্রাকশন। আর এই অ্যাট্রাকশনের মূলে আছে কাম। আচ্ছা, এখানে বাদশায়নকে আপনারা জানেন, বাদশায়নের কামসূত্র আছে, কামসূত্র বলে বই। তো এখানে বাদশায়নের কথাও বলা হয়েছে। এখানে কবি বলছেন, চণ্ডীদাস ছিলেন বড় কবি, কিন্তু উনি পাঠ করেননি বাদশায়ন। আমি তাকে একলব্যের মতন খুঁটিয়ে খুঁটিয়ে করেছি অধ্যয়ন। নারী কল্যাণে নারীকে চিনেছি, শিখেছি সঙ্গম কলা, রতিরঙ্গ রস। তা না হলে সকলে গরল ফেলো, কাম সিদ্ধি বিনা ব্যর্থ কাব্যযশ। এরপরেরটা আরো ইন্টারেস্টিং। স্তনবৃত্তে গোপন সজ্জিত ছিল তনুর অনুর অস্ত্র। স্তন প্রেমী আধার রজনী তাকে ঢেকে রেখেছিল স্বচ্ছ বস্ত্রবৎ। বুকের বস্ত্র সরিয়ে বাদশায়ন দেখলেন তার স্তনবৃন্তের রূপ, দেখিলেন সেই অপরূপ শোভা, মনোলোভা নেত্রিতা নিশ্চুপ। ক্রমশ এ কুচ যুগ পরিণত হবে পয়োধরে। দুগ্ধবতী নারী হয়ে সন্তানের চাহিদা মিটিয়ে শেষে ধ্বংসপ্রাপ্ত হবে সময়ের হাতে। তবে কে লুট করবার উদ্দেশ্যে এরকম যুগল কুসুম নারী দেহে ফুটিয়েছেন সময় কামুকেশ্বর? বাদশায়ন স্থির করলেন তিনি অনাবৃত স্তন যুগলকে সঙ্গোপনে আচ্ছাদিত করে ফিরে যাবেন। ঠিক ওই মুহূর্তেই ঘটল দুর্ঘটনা। অসতর্ক পুরুষ আঙুলের সামান্য আঘাতে বিভাজিত হলো পরমাণু, বিস্ফারিত হলো বোমা। দেখুন কি সুন্দরভাবে এখানে বলা হয়েছে। যে আগে কি হতো, প্রাচীনকালে আবরণ ছিল না, কিন্তু কামের উপস্থিতি, অনাবৃত অবস্থায় কামের উপস্থিতি কিন্তু সেভাবে থাকে না বা কম উপলব্ধি হয়। কামকে আরো সুন্দর করে তোলে আবরণ। আবরণ যদি আরো সুন্দর হয়, সেখানে কিন্তু অ্যাট্রাকশন বেশি বাড়ে। সেটাই এখানে বলা হয়েছে যে একেবারে প্রাচীনকালে প্রথমে কিন্তু আবরণ ছিল না। মেয়েদের যে বুকের আবরণ, প্রথমে কিন্তু সেই আবরণ ছিল না। সেখানে একটা স্বচ্ছ, মানে আলো আঁধারিতে একটা স্বচ্ছ আবরণের সৃষ্টি করা হতো। কিন্তু বাদশায়ন এসে প্রথম সেটাকে আবৃত করতে চাইলেন। আবৃত করার মাধ্যমে মেয়েদের সৌন্দর্য, মেয়েদের পক্ষের সৌন্দর্যকে উনি আরো শতগুণ বাড়িয়েছেন, আরো অ্যাট্রাকশনের জায়গা হিসাবে সেটাকে হয়তো দেখানোর চেষ্টা করেছেন। আপনারাও জানেন যে মেয়েদের আবরণ থাকে বলেই আমাদের কিন্তু মেয়েদের বা ছেলেদের একে অপরের ক্ষেত্রে বলতে পারেন আবরণ, আমরা নিজেকে
ঢেকে রেখেছি বলেই হয়তো আরো বেশি করে আমরা অ্যাট্রাকটিভ হয়ে উঠি বিপরীত লিঙ্গের কাছে। এখানে তো অনেক কালেকশন, যেমন একটা একটুখানি শোনাই। যখন অনুমতি ছাড়াই তোমার ইউরিন ট্র্যাকে ঢুকে গেছে ইকোলাই, তখনও আমাকে তুমি বসিয়ে রাখবে বাইরে। তুমি জয় করো দ্বিধা, জয় করো সংশয়, মনে রেখো এই দেহ কমলা লেবুর মতো পচনপ্রবণ। এই দেহ আর কারো নয়। আমি চাই তুমি আমাকে শ্রবণ করো, আমাকে দ্রবণ করো। তোমার ভিতরে বাদশায়ন নন শুধুই নারী দেহের শিকারী, ইনি ধন্বন্তরী, কবিরাজ, কট্রিমের চেয়েও ইনি দ্রুত উপশমকারী। রসনার লালা স্রোতে উনি সারিয়ে তোলেন যাত্রাপথের ক্ষত। তাকে ডাকো, তিনি এই যুগের ভগবান, তিনি বাদশায়ন। সুন্দর না? দেখুনি এখানে যেমন একটা বলা হয়েছে, এক ডাকে অরণ্যের বাঘও যায় না ছুটে, আমি যাই, আমি ছুটে যাই, আমি কাম ভিখিরির মতো কপর্তক শূন্য করপুটে তোমার অগ্নির টানে ছুটে যাই। দেখুন, একজন পুরুষ নারীর পেছনে ছুটে যায় বা একজন নারী পুরুষের পেছনে ছুটে যায় কেন? প্রথম এই আকর্ষণ, একটা অনির্বচনীয় আকর্ষণ বোধ, যেটার জন্য কিন্তু যার সবকিছু আছে সেও কিন্তু ভিখারির মতন পেছনে ছুটে যায়। এখানে সে কথাই বলা হয়েছে। মানে আরেকটা কবিতা দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। এখানেই কথা বলা, আমার কাছে হাওয়ার চেয়ে হালকা মনে হয়েছিল টাকা, তাই তো আমি আকাশ জুড়ে টাকার খুঁড়ি উড়িয়েছিলাম। আমার কাছে হাওয়ার চেয়ে হালকা মনে হয়েছিল টাকা, তাই তো আমি আকাশ জুড়ে টাকার খুঁড়ি উড়িয়েছিলাম। আমার কাছে অগ্নির চেয়েও উষ্ণ মনে হয়েছিল নারীকে, তাই আমাকে বরফ রাতে নারীর তাপে পুড়িয়েছিলাম। আমার কাছে লোহার চেয়েও ভারী মনে হয়েছিল নারীকে, তবুও তাকে শিবের মতন মাথায় তুলে ঘুরিয়েছিলাম। এখনো আমার কাছে টাকা উড়ন্ত খইয়ের মতো ফাঁকা, এখনো আমার কাছে নারী ক্রিকেট বলের মতো ভারী। নমস্কার। প্রথমবার অনেক সাহস করে আপনাদের সামনে এসে কথা বলার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে এই ধরনের আলোচনা, তাহলে এই ধরনের ইন্টারেস্টিং টপিকে আমরা কথা বলতেই পারি। আর আমি চেষ্টা করব পরবর্তীকালে যাতে আমি আপনাদের সামনে লাইভেও আসতে পারি। তো সেজন্যই আমি একটু ছোট্ট চেষ্টা করলাম যাতে আপনাদের সামনে এসে কিছু কথা বলি। ভুল ত্রুটি থাকলে অপরাধ মার্জনীয়, নিজেরা একটু মার্জনা করে সব বুঝে নেবেন। আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হবে ইন্টারেস্টিং কোনো গল্প বা আলোচনার সাথে পরবর্তী কোনো পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্প শুনতে থাকুন, কথা বলতে থাকুন। নমস্কার।